আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বিজ্ঞানের আরেকটা অধ্যায় আরেকটা না, আগের অধ্যায়ের সেকেন্ড পার্টটা দেখব। আগের অধ্যায়টা কি ছিল? আগের অধ্যায়টা ছিল পরমাণু গঠন। এখন আমরা পরমাণু গঠনের যে লাস্টের পার্টটুকু আছে, লাস্টে অল্প একটু পার্ট আছে, আশা করি আজকে ক্লাসে শেষ হয়ে যাবে। এই পার্টটুকু আমরা আজকে দেখব। তো লাস্টের পার্টে কি ছিল? আমরা গতকাল গত ক্লাসে আইসোটোপ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আইসোটোপ আমরা পুরোটা শিখে ফেলবো। এখন প্রথমে আমাদের বুঝতে হবে আইসোটোপ আসলে জিনিসটা কি। আইসোটোপ আসলে জিনিসটা কি আমরা জানছিলাম। একটা পরমাণুতে কি থাকে? একটা পরমাণুতে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, আর নিউট্রন থাকে। স্মল এন দিয়ে দেখাই। হ্যাঁ, নিউট্রন থাকে। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থাকে। কিন্তু প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন সংখ্যা যা, প্রোটন সংখ্যাও তা থাকে। আর ইলেকট্রন প্রোটনের সংখ্যা কিন্তু সেম সেম থাকে। তো আর ইলেকট্রন প্রোটন দিয়ে একটা পরমাণুকে চেনা যায়, এটা সহজে আর কি, সহজে বলতে গেলে। কিন্তু নিউট্রন সংখ্যা কি সেম থাকে? আমরা বলছিলাম না নিউট্রন সংখ্যা সেম থাকে। যারা ক্লাস করছো তাহলে কিন্তু ভালোভাবে বলতে পারবা। নিউট্রন সংখ্যা কিন্তু পরমাণুতে সেম থাকে না। মানে পরমাণুর মধ্যে একটা পরমাণু, মনে করো তুমি একটা পরমাণু নিছো, মনে করো হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন পরমাণু নিছো। হাইড্রোজেন পরমাণুতে তুমি দেখবে এই তিনটা হাইড্রোজেন, কিন্তু এই তিনটার ভিতরে প্রোটন আর ইলেকট্রন সেম আছে, প্রোটনও সেম আছে, কিন্তু নিউট্রন সেম। একটাতে নিউট্রন নাই, একটাতে একটা, আরেকটাতে দুইটা। সেক্ষেত্রে কি হবে? এগুলো কি সবকিছু একই রকম হবে কিনা সেটা আজকে আমরা দেখবো। চলো, প্রথমত এটা মুছে নিয়ে আগে। হ্যাঁ, আমি যে বলছিলাম হাইড্রোজেনের কথা, তাহলে আমরা হাইড্রোজেন দিয়ে শুরু করি। তোমাদের বইয়ে হাইড্রোজেনই লেখা আছে। তো হাইড্রোজেন দিয়ে শুরু করলে আমরা একদম হাইড্রোজেনের যে চিত্রটা দেখি, মনে করে হাইড্রোজেন, হাইড্রোজেন যদি H দিয়ে প্রকাশ করা হয়, আমরা কি আশা করি? আমরা আশা করি যে ভিতরে একটা প্রোটন থাকবে আর একটা নিউট্রন থাকবে। আমি নিউট্রনটা একটু কালো করে দিলাম। আর বাইরে একটা ইলেকট্রন থাকবে। এখন প্রত্যেকটাতেই এরকম থাকে যে বাইরে একটা ইলেকট্রন আর ভিতরে একটা প্রোটন। কিন্তু নিউট্রন যে সবখানে থাকবে অথবা সবখানে যে একটা থাকবে, বিষয়টা এমন না। এমনও হাইড্রোজেন আছে, এমনও হাইড্রোজেন আছে সেটার ভিতরে নিউট্রন দুইটা আছে, নিউট্রন দুইটা আছে। আবার এমনও হাইড্রোজেন আছে যেতে নিউট্রন নেই, শুধু একটা প্রোটন আছে আর ইলেকট্রন আছে। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? তো সেক্ষেত্রে কোনটাকে কি বলবো? তোমাদের বইয়ে লেখা আছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। তো যখন যেটাকে আমরা সরি, যেটাতে শুধু প্রোটন আছে, যেটাতে শুধু প্রোটন আছে সেটাকে আমরা বলবো প্রোটিয়াম। প্রোটনের জন্য প্রোটিয়াম, এটা মাথায় রাখতে পারো। প্রোটিয়াম। আর যেটা দুইটা জিনিস আছে, মানে দুইটা জিনিস আছে, সেটাকে আমরা ডিউটেরিয়াম বলতে পারি। ডিউ, ডি মানে দুই, ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। ঠিক আছে? আর যেটা তিনটা আছে, দুইটা প্রোটন একটা দুইটা নিউট্রন একটা প্রোটন, সেটা আমরা ট্রিটিয়াম বলতে পারি। ট্রি মানে হলো তিন। বুঝছো? এইভাবে করে মাথায় রাখতে পারো। তো আমি এখানে লিখে দিই, ডি মানে হলো দুই, ডি, ডি মানে হলো দুই। আর ট্রি, ট্রি বা ট্রাই, ট্রি মানে হলো তিন। তো এখানে তিনটা কি আছে? নিউক্লিয়াসের ভিতরে তিনটা জিনিস আছে। এখানে দুইটা কি আছে? নিউক্লিয়াসের ভিতরে দুইটা জিনিস আছে। নিউক্লিয়াসে যে দুইটা জিনিস আছে, একটা কি? একটা হলো প্রোটন, একটা হলো নিউট্রন। আর এখানে ট্রিটিয়ামে তিনটা জিনিস আছে, একটা হলো প্রোটন, দুটো হলো কি বলে, দুটো হলো নিউট্রন। তো এখন একটা জিনিস মাথায় রাখতে, মানে খেয়াল করে দেখবা প্রত্যেকটাতে কিন্তু একটা করে প্রোটন আছে। আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম প্রোটন দিয়ে কিন্তু আমরা পরমাণুকে চিহ্নিত করতে পারি। তো একটা প্রোটন মানে কি? একটা প্রোটন মানে কি? হাইড্রোজেন। দুইটা প্রোটন যদি হয়ে যেত তাহলে আমরা কি বলতাম? হিলিয়াম বলতাম। এখন এখানে মনে করো তো এখানে প্রোটন আছে একটা, এখানে দুইটা প্রোটন চলে আসছে, তাহলে আমরা এটা কি আর হাইড্রোজেন থাকবে? এটা হিলিয়াম হয়ে যাবে। কিন্তু এখানে সবগুলোতে যেহেতু একটা প্রোটন, তার মানে সবগুলোতে একটাই, সবগুলো কি হাইড্রোজেন। কিন্তু হাইড্রোজেনের ওই নিউট্রনের জন্য সবকিছু আলাদা আলাদা নাম আছে, কিন্তু আমরা সবগুলো থেকে হাইড্রোজেনই বলবো। এখন এগুলাকে একে অপরের কি বলে? মনে করো একটা একই রকম, হাইড্রোজেন মানে হলো মানুষ, মনে করে মানুষ, হাইড্রোজেন মানে হলো মানুষ। আর এই তিনটা ভাই, এই তিনটা হলো ভাই। এরা এক অপরের ভাই না? হাইড্রোজেন, মনে করো হাইড্রোজেন একটা বাপের নাম, হাইড্রোজেনের তিনটা ছেলে। এই তিনটা ছেলে, একটা হলো প্রোটিয়াম, একটা ডিউটেরিয়াম, একটা ট্রিটিয়াম। তাহলে তারা একে অপরের ভাই না? তারা একে অপরের ভাই, কিন্তু পরমাণুকে কি আমরা বলতে পারবো যে তারা একে অপরের ভাই? বলতে পারবো না। সেজন্য পরমাণুকে যেতে আমরা এভাবে বলতে পারি। সেজন্য একটা ওয়ার্ড আছে, সেটা হল আইসোটোপ। আইসোটোপ, বুঝছো? এখন আইসো মানে কি? আইসো মানে হলো একই, আমি যদি ভুল না করি।
আইসো মানে হলো একই, আর টোপ মানে হলো নিউট্রন, এটা বলতে পারো তুমি। আইসো মানে হলো একই, সরি আইসো মানে হলো আলাদা, আর টোপ মানে হলো নিউট্রন। আইসোটোপ মানে হলো আলাদা নিউট্রন, আমি যদি ভুল না করি, কারণ এখানে হ্যাঁ ভুলও থাকতে পারে, শিও না, আচ্ছা যাই হোক, এটা মাথায় রাখবা। এখন তারপরে আইসোটোপ, আমাদের সবকিছু আমাদের কি বলে ছোট থেকেই ইয়ে কি, ছোট থেকে জিনিসপত্র হলো, মানে ছোট থেকে আমাদের চিন্তা হলো যা আছে তাকে আমরা কাজে লাগাবো। এখন আইসোটোপকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, দেখো তো, এখানে যে নিউট্রন আছে, তোমার কি মনে হয় একটা নিউক্লিয়াসের ভিতরে একটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে, তো নিউট্রনের সংখ্যা বেড়ে গেলে এটা কি স্থিতিশীল থাকবে? মাথায় ভাবো তো একবার, একটা ঘরের ভিতরে মনে করো একটা ভালো একটা খারাপ, ঠিক আছে, ভালো খারাপ একসাথে থাকছে সমস্যা নেই। কিন্তু দুইটা যদি খারাপ হয়ে যায় তাহলে কি স্থিতিশীল থাকবে? স্থিতিশীল কিন্তু থাকবে না। স্থিতিশীল যদি না থাকে তাহলে কি হবে, মনে করো একটা বাসার ভিতরে স্থিতিশীল নেই, তাহলে কাউকে বের করে দেয় না, বাসার ভিতরে ঝগড়াঝাটি হয়, আওয়াজ বেরিয়ে আসে। সেরকমই নিউক্লিয়াস থেকে কিছু রে বেরিয়ে যাবে। মনে করো একটা নিউট্রন আছে, নিউট্রনটা ভেঙে গেছে, এটা যদি, এটা তোমরা আরো উপরে ক্লাসে চাইলে জন্য ক্লাস 9-10 বেবি আছে, তোমরা যেহেতু এটি আছে আগামী বছর তোমরা জানতে পারবা। তো কি বলে, নিউট্রন যখন ভাঙবে অথবা এটা স্থিতিশীল হওয়ার চেষ্টা করবে, তখন এখানে নিউক্লিয়াস থেকে কিছু রে বের হবে, মানে কিছু কি রশ্মি বের হবে, বাংলাতে বলবে। তো রশ্মিটা কি গামা রশ্মি অথবা বিটা রশ্মি, এরকম অনেকগুলো রশ্মি আছে, সেটা বের হবে। এখন এই রশ্মিটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, তোমাদের বই আছে আইসোটোপের ধর্ম ব্যবহারের ভিতরে, তোমাদের বইয়ের ভিতরে কয়েকটা কেস আছে, আচ্ছা আমি এটা মুছে নিই। আমরা এখন লিখবো আইসোটোপের ব্যবহার, আইসোটোপের ব্যবহার, আইসোটোপের ব্যবহার। তোমাদের বইয়ের ভিতরে যেগুলো আছে আমরা ওগুলো লিখি, আইসোটোপের কিন্তু আরো অনেক বেশি ব্যবহার আছে, এটা মাথায় রাখবা। তবুও কিন্তু ওগুলোর বাইরে আমরা যাবো না। কি, প্রথম হলো চিকিৎসা, চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আছে। তারপর দুই হলো কি বলে, দুই হলো কৃষি ক্ষেত্রে, দুই হলো কৃষি ক্ষেত্রে। আর হলো আরেকটা আরেকটা আছে, আরেকটা হলো বয়স নির্ণয়, বয়স নির্ণয়, এটা খুব মজার কিন্তু বয়স নির্ণয়টা, বাকিগুলোর থেকে এটা মজার। যাই হোক, আজকে আমরা এটা শর্টে আলোচনা করবো, শর্টে। যেমন চিকিৎসা, মনে করো তোমার ক্যান্সার হয়েছে, এখন তোমাকে কি করা হবে জানো, তোমাকে বেশিরভাগ সময় একদম আইসোটোপের পানীয়, আইসোটোপের ড্রিঙ্ক দেওয়া হবে, তুমি ড্রিঙ্কটা খাবা, তোমার শরীর সব জায়গায় চলে যাবে আইসোটোপটা। এখন আইসোটোপের ভিতর থেকে আমরা দেখছিলাম, বলছিলাম যে আইসোটোপের ভিতর থেকে কিছু নির্গত হবে, বাইরে নির্গত হবে। এখন তোমার ভিতরে আইসোটোপ আছে, তো সেগুলো যখন বাইরে নির্গত হবে, বাইরে থেকে যে সেন্সর, আমরা সহজে বলতে পারি ক্যামেরা, মনে করো সহজে, কিন্তু এখানে আইসোটোপের বাইরে মনে করো যদি গামারে বের করে, বা গামারের ডিটেক্টর যেটা আছে ওটা দিয়ে গামারে ডিটেক্ট করা হবে। আর ডিটেক্ট করলে, ডিটেক্ট করে আমরা বলতে পারবো যে এটার ভিতরে স্ট্রাকচার বা টিস্যু, যে ইয়াটা আছে, চামড়াটা আছে, মনে করো চামড়া বা মাংসটা আছে, মাংসটা কিরকম আমরা এটা বলতে পারবো, এটা মাথায় রাখো। আমি যদি বলতে পারি, তো আমরা তো জানি যে সুস্থ চামড়া কিরকম, সুস্থ মাংস কিরকম। এখন যদি আমরা দেখি অসুস্থ একটা কি বলে, একটা ছবি আসলো, এখান থেকে আমরা মনে আলো দিয়ে ছবি তুলি, একটা ছবি আসলো, সেটা ওই স্বাভাবিক মাংসের ছবি থেকে আলাদা, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানের ভিতরে কোনো ঘাপলা আছে, এটার ভিতরে কোনো সমস্যা আছে, তার মানে এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এভাবে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে আমরা রোগ নির্ণয় করতে পারি। একই জিনিস কিন্তু ভিন্নভাবে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। কিভাবে? কৃষিক্ষেত্রে তোমাদের বইয়ের ভিতরে একটা ছবি আছে, হয়তো আমি তোমাদের মধ্যে থাকতে কিন্তু এটা বুঝতাম না, নিচে দিয়ে ইনজেকশন দেয়, নিচে দিয়ে কিন্তু এখানে যেটা আছে ফসফরাস 32 এর আইসোটোপের আর কি ইনজেকশন দেওয়া হয়। এটা যদি গাছের ভিতরে ইনজেক্ট করে, মানুষের ভিতরে যেভাবে চলছিল আইসোটোপটা, সেরকম গাছের ভিতরে চলবে। গাছের ভিতরে চলে, এটা মনে করো কোন একটা পাতার কাছে গেল, পাতার কাছে গিয়ে ওই মানুষের যেভাবে এরকম বের হয়েছিল সেরকম আর কি ইয়াতে কি বলে গাছের ক্ষেত্রে বের হবে। এখন কতটুকু বের হয়েছে, কি পরিমাণ বের হয়েছে, কতটুকু বের হওয়ার দরকার ছিল, সেটা মেপে আমরা বুঝতে পারি যে গাছের কোন কোন সমস্যা আছে। একইভাবে আমরা মাটিতে কি কি যেটা গাছের দরকার আছে, যেটা গাছের অভাব আছে, বুঝতে পারতেছে যে এটা গাছের ভিতরে নাই, সেটা আমরা মাটিতে প্রয়োগ করবো, সার হিসেবে প্রয়োগ করবো, তাহলে হয়ে যাবে। এভাবে আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখন আসি মজার জিনিস, বয়স নির্ণয়। ওই তোমাদের ইয়েতে আছে, তোমরা যে দেখো বিভিন্ন টিভি চ্যানেল বলে যে এ দেশে মেক্সিকোতে খামারের নিচে এত বছর আগের ডাইনোসর পাওয়া গেছে, এত মিলিয়ন বছরের
200 মিলিয়ন বছর 60 মিলিয়ন বছর আগে ডাইনোসর পাওয়া গেছে। তারা কিভাবে বুঝে যে 60 মিলিয়ন বছর আগে ডাইনোসর? এটা এটা তো আমরা জানি না। এটা তো 200 মিলিয়ন বছর আগে হতে পারে। যেমন 66 মিলিয়ন, আমি যদি ভুল না করি 66 মিলিয়ন বছর আগে ডাইনোসর বিলুপ্ত হয়েছে। তার মানে তো সবকিছু 66 মিলিয়ন বছর আগের হওয়ার কথা, আগের যে কোনো সময় হতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারি যে 100 মিলিয়ন বছর আগের কথা অথবা 200 মিলিয়ন বছর আগের? এটা কিভাবে বুঝতে পারি? মাথায় আসে না। সেটাই কিন্তু আমরা আইসোটোপের সাহায্যে বুঝতে পারি। মনে করো তুমি যখন বেঁচে থাকো তখন কিন্তু তুমি খাবারের সাথে কার্বনের একটা আইসোটোপ আছে, কার্বন 12, হ্যাঁ, ওটা গ্রহণ করো। তো ওটার কিন্তু অর্ধায়ু আছে, মানে কিছুদিন পর পর ওটা ক্ষয় হয়ে যায়। আমরা কিন্তু জানি এটা কতদিন পর পর ক্ষয় হয়। তো তুমি যখন বেঁচে থাকো তোমার ভিতরে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কার্বন এটা জমা হয়ে থাকে। যখন তুমি মরে যাও তখন তো তোমার ভিতরে আর এটা জমা কি বলে জমা হয় না, তোমার ভিতরে যেটা আছে ওটা ভাঙতে থাকে। তো আমরা হিসাব করি এটা কতটুকু ছিল আর কতটুকু ভাঙছে। এই কতটুকু ভাঙছে ওটা হিসাব করে আমরা ওর বয়স নির্ণয় করতে পারি, কারণ আমরা তো জানি কতদিন পর পর এটা ভাঙবে। সেইভাবে আমরা বয়স নির্ণয় করতে পারি। এটাকে কার্বন ডেটিং বলা হয়, বুঝছো? তাহলে আইসোটোপের ব্যবহার আমাদের শেষ। তোমরা একটু বই পড়ে নিও, আর গাইডের ভিতরে সুন্দর করে লেখা আছে কিভাবে তোমরা আনসার করবা, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস আছে, খাদ্যদ্রব্য সংরক্ষণ, ওটা আমি ভুলে গেছিলাম। খাদ্যদ্রব্য সংরক্ষণ, কারণ খাদ্যদ্রব্য সংরক্ষণ বলতে আসলে কি বোঝায়? খাদ্যদ্রব্য সংরক্ষণ বলতে আসলে বোঝায় যে ব্যাকটেরিয়া অথবা কোনো জীবাণু থেকে খাদ্যকে রক্ষা করা। ব্যাকটেরিয়া তো কোনো জীবাণু, মনে করো এটা একটা কিছু একটা, মনে করো একটা ফলের ভিতরে এরকম ব্যাকটেরিয়া আছে। তো আমরা যে দেখছিলাম ওই আইসোটোপ থেকে যে কিছু নির্গত হয়, রে নির্গত হয়, ওগুলো কিন্তু শক্তিশালী। কিন্তু ওগুলা যদি আমরা এই ফলমূলের উপর প্রয়োগ করি তাহলে ওটা কি করবে? ওই রেটা এসে ব্যাকটেরিয়াকে হামলা করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। আর কিন্তু ফলটা সেফ থাকবে। আমরা যদি এটা দেখি, আমরা তো চোখে দেখতে পারবো না, আমরা দেখবো যে এটা স্বাভাবিক, এটা সামনে রাখছে, কিছু তো হয় নাই, কিন্তু আসলে যে এর কারণে ব্যাকটেরিয়া যে মারা গেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এই বিষয়টাকে কাজে লাগিয়ে আমরা ফলমূল বা খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারি, বুঝছো? এটা এমনই। কারণ ব্যাকটেরিয়া যদি না থাকে তাহলে কি এটা পচবে? না, পচবে না। না পচলে কি হবে? খাদ্য সংরক্ষণ হয়ে যাবে। তারপরে তারপরে আমরা আসি পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। তোমাদের বই অনুসারে আমরা আগেতেছি পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। আমরা কিন্তু প্রথম দিন দেখছিলাম, মানে ছোট করে দেখছিলাম আর কি, ছোট করে দেখছিলাম যে ওই বোর ছিল পরমাণুতে ইলেকট্রন বৃত্তাকার পথে থাকে। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, বৃত্তাকার পথে থাকে। এখানে মনে করেন নিউক্লিয়াসের ভিতরে মানে হিজে বিজে অনেক কিছু আছে, ঠিক আছে? তাহলে এটা হলো প্রথম শক্তি স্তর। পরমাণুতে কিন্তু শক্তি স্তর থাকে। এখন আমরা শক্তি স্তরটা বুঝবো। মনে করেন এটা নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসের চারপাশে এরকম শক্তি স্তর থাকে। শক্তির স্তর বা কক্ষপথ। এই শক্তির স্তর কেন বলা হয়? মনে করি এখানে যে শক্তিটা আছে এই কক্ষপথে, এখানে কিন্তু শক্তির স্তর আলাদা। আর যদি আমরা আরো উপরে যাই, এখানে কিন্তু শক্তির স্তর আলাদা হবে। মনে করো তোমার টাকা দিয়ে তোমার শক্তি মাপা হয়, মনে করো। তাহলে তোমার কাছে 10 টাকা শক্তি আছে, এখানে মনে করো 5 টাকা শক্তি লাগে, 5 টাকা শক্তি, এখানে 10 টাকা শক্তি, এখানে 15 টাকা শক্তি। আর তোমার কাছে 10 টাকা শক্তি আছে, মানে 10 টাকা আছে। তাহলে তুমি কোথায় বসবা? তুমি এই শক্তি স্তর মানে দ্বিতীয় শক্তি স্তরে বসবা, কারণ এখানে 10 টাকা লাগে, মানে একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। তো এই নির্দিষ্ট রেঞ্জের কারণে তুমি এখানে চলে আসলা। কিন্তু তোমার মতো যদি আরো 100 জন থাকে, সবাই কি এখানে আসতে পারবে? না, এখানে একটা লিমিট আছে, লিমিটের মধ্যে সবাই থাকতে হবে। যেমন প্রথম শক্তি স্তরে আমরা কিন্তু দেখতে পাই 2টা শক্তি আছে। প্রথম শক্তি স্তরে যদি 2টা থাকে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে? আসলে এটার জন্য একটা সূত্র আছে, আমরা এই সূত্রটা পরে দেখবো, এটা বড় হলে দেখবা, এখন দরকার নেই, এখন শুধু মাথায় রাখো। দ্বিতীয় শক্তি স্তরে আমাদের থাকে 8টা। এখানে 2টা জোড়া, এখানে 2টা জোড়া, এখানে 2টা জোড়া, এখানে সরি কি বড় 2টা জোড়া, হ্যাঁ একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, মোট 8টা থাকে। তো প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা, ঠিক আছে? তারপরে শক্তি স্তর, তারপরে শক্তি স্তর হলো তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে যদি তাকাই, তৃতীয় শক্তি স্তরে এরকম এরকম করে অনেকগুলো থাকবে। কয়টা থাকবে শুধু এটা মাথায় রাখা, তৃতীয় শক্তি স্তরে কিন্তু 18টা থাকবে, ঠিক আছে? আবার যদি চতুর্থ শক্তি স্তরে যাই, চতুর্থ শক্তি স্তরে যাই, চতুর্থ শক্তি স্তরে এরকম অনেকগুলো থাকবে, সেখানে থাকবে 32টা। এরকম করে চলতে থাকবে। এখন তুমি তোমার মাথায় আসবে এরকম করে কি অসীম পর্যন্ত চলতে থাকবে? আসলে অসীম বলতে এখানে যা বোঝায়
সেটা কতটুকু জানো? এটা এটা কিন্তু অনেক বড়রাও জানে না। মনে করি এটা নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর মনে করি এখানে, দ্বিতীয় শক্তি স্তর আরেকটু কাছে হবে, মানে এটা থেকে যতটুকু গ্যাপ, এটা গ্যাপ আরো কম, তৃতীয় শক্তি স্তর আরো, সরি কি বলি, তৃতীয় শক্তি স্তর আরো কাছে হবে। এরকম করতে করতে সবগুলো শক্তি স্তর মিলে 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 এইটা মনে করো এটা হলো একটা রেঞ্জ, এটার বাইরে কিন্তু যাবে না। মনে করি এখানে 1 কোটি শক্তি স্তর যদি হয় তাহলে সবগুলো এটার ভিতরে চলে যাবে, অল্প একটা রেঞ্জের ভিতরে, এটার বাইরে কিন্তু যাবে না। বুঝছো এটা? আশা করি বুঝছো। এখন এটার বাইরে যদি না যায় এটাকে কিন্তু অসীম ধরা হয়। আর আমাদের তো আর সবগুলো শক্তি স্তর লাগে না। আমাদের এই পর্যন্ত আবিষ্কৃত মূল কয়টা বলতো? 118টা না? 118টা। এই 118 নম্বর যে মূলটা আছে ওটা হবে নিষ্ক্রিয়, ওটাও নিষ্ক্রিয়, ওটার বাইরে যেটা আছে ওটা অষ্টক পূর্ণ করেছে, অষ্টক যেভাবে পূরণ করো ওটা নিষ্ক্রিয়। তো আমাদের 118র বেশি ইলেকট্রন আর প্রয়োজন হচ্ছে না। আর এখানে যেটা আছে এরকম করে যদি আমরা কয়েকটা পর্যন্ত চাই তাহলে কিন্তু আমরা 118টা পর্যন্ত করতে পারবো, মানে 7টা 8টা পর্যন্ত চাইলে হয়ে যায়। এই 118টা আমাদের হয়ে যায়, আর দরকার হয় না। তো আমাদের শুধু মাথায় রাখতে হবে, মাথায় রাখতে যেটা হবে সেটা হলো প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে কয়টা থাকে? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকে? 8টা। তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকে? 18টা। চতুর্থ শক্তি স্তর তোমাদের তৃতীয় পর্যন্ত মনে রাখলে হবে 32টা। বুঝছো? তোমাদের তৃতীয় পর্যন্ত মনে রাখলে হবে, চতুর্থ পর্যন্ত জানলেও সমস্যা নেই। তোমরা ক্লাস কি বলে ক্লাস যখন 9 উঠবা তখন সুন্দর করে বুঝতে পারবে এটা। ঠিক আছে? তাহলে তারপরটাতে যাই। তারপরটাতে আমরা দেখবো হ্যাঁ, তারপরে ও আচ্ছা, এখানে একটা সুন্দর জিনিস আছে। তোমাদের যদি বলে যে একটা মোল দিল, পরমাণু দিল, পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কিরকম, তোমাদের যদি সেটা দেখাতে বলো তোমরা কিভাবে দেখাবো? চলো আমরা কিভাবে দেখবো, কোনটা দেখবো কোনটা দেখবো। আমরা প্রথমে কার্বন সহজটা দিয়ে শুরু করি, কার্বন দিয়ে শুরু করি। কার্বন, কার্বন, কারণ কার্বনের ইলেকট্রন বিন্যাস জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? তোমাদের কিন্তু শিখাইছিলাম পারমাণবিক সংখ্যা কি। পারমাণবিক সংখ্যা হলো কি বলে, তোমাদের একটা পরমাণুতে যতগুলা প্রোটন আছে, এখন একটা পরমাণুতে যতগুলো প্রোটন আছে সেটা হলো পারমাণবিক সংখ্যা। আর যতগুলো প্রোটন আছে ততগুলো কি ইলেকট্রন থাকবে না? তার মানে আমরা যদি কার্বনের পারমাণবিক সংখ্যা 6 আমাদেরকে কেউ বলে তাহলে আমরা বুঝতে পারবো এখানে প্রোটন 6টা আছে, ইলেকট্রনও 6টা আছে। ইলেকট্রন যদি 6টা থাকে নিউক্লিয়াস দিবা, নিউক্লিয়াস যদি দাও তাহলে প্রথমটাতে কটা থাকে? 4টা। আমাদের কটা মিলাতে হবে? আমাদের 6টা মিলাতে হবে, কিন্তু প্রথমটাতে 2টা থাকে, 2টা হয়ে গেছে, আর বাকি আছে কটা? 4টা। দ্বিতীয়টা থেকে কি 4টা দিতে পারবো? হ্যাঁ, দ্বিতীয়টা 4টা দিতে পারবো। ছবি আঁকার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, প্রথমে একটা একটা করে দিবা, তারপর যদি বাকি থাকে তাহলে একটা একটা করে দিবা, কিন্তু আমাদের তো এখানে বাকি নেই, আমাদের এই 2টা আর 4টা হয়ে গেছে আমাদের। তাহলে ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 2 ও এর ইংরেজিতে লেখা দরকার ছিল আমাদের, যাই হোক আমরা ইংরেজিতে লিখি 2 4। বুঝছো? এটা হলো আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাস। একইভাবে আমরা যে সিলিকন, সিলিকনটা দেখি, সিলিকন, সিলিকনের কত? সিলিকনের মেবি 14, সিলিকনের যদি 14 হয়, আচ্ছা সিলিকনের নিচে যদি 14 লিখে দিই এটা সুন্দর দেখাই, সিলিকনের যদি 14 হয় তাহলে প্রথমে কয়টা থাকে? 2টা, 2টা হয়ে গেছে। তারপরে তারপর কয়টা থাকবে? 8টা। তো মোট কথা হয়ে গেছে 10টা, কিন্তু আমাদের কয়টা বাকি আছে? 14টা না? তাহলে আমাদের বাকি আছে এখনো 4টা। আর পরটাতে 4টা দিয়ে দাও, কারণ পরটার তো 32টা পর্যন্ত থাকতে পারে, তো সরি 18টা পর্যন্ত থাকতে পারে, তো সমস্যা নেই। তাহলে 2 8 4 এটা হলো আমাদের সিলিকনের ইলেকট্রন বিন্যাস। হয়েছে? এভাবে মনে করো তোমাকে যদি তোমাদের বাড়ির কাছে, তোমাদের বাড়ির কাছে হলো ক্যালসিয়াম, ক্যালসিয়াম হলো 20, আর সোডিয়াম, সোডিয়াম হলো 11, এই ধরনটা তোমরা করবা, করে দেখবা যে তোমরা পারতেছো কিনা, আশা করি তোমরা পারবা। তারপরে তারপর আমরা দেখবো মৌলের ধর্ম নিয়ে, যেমন কি বলে মৌলের ধর্মটা মানে কি, একটা মূল কিভাবে, আমরা তো আর ইয়ার সময় কি বলে পরিবেশে যেমন শুধু একটা কার্বন, একটা কার্বন পাই না, যেমন একটা শুধু সিলিকন, আমরা শুধু একটা সিলিকন পাই না, বা একটা সোডিয়াম, একটা সোডিয়াম কিন্তু পাই না, আমরা এগুলা কি বলে অণু আকারে পাই, অণু আকারে। যেমন যদি আমরা, তুমি যদি খাবার লবণ খাও, খাবার লবণে বেশিরভাগ থাকে কি জানো? খাবার লবণে বেশিরভাগ থাকে সোডিয়াম ক্লোরাইড। তো আমরা কি শিখছিলাম? আমরা সোডিয়াম সম্পর্কে একটা শিখছিলাম, ক্লোরিন সম্পর্কে শিখছিলাম। তো সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় কিভাবে? এটা হলো পরমাণুর ধর্ম। পরমাণুর ধর্ম যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো এটা কিভাবে তৈরি হয়, এটা কিভাবে তৈরি হয়। এখন
সোডিয়ামকে যদি আমরা ভাগি, মানে একটু ইয়া করি, তাহলে এভাবে দেখবো সোডিয়াম, হ্যাঁ সোডিয়ামের কত, সোডিয়াম হলো 11, ঠিক আছে, আর ক্লোরিন কত 17। তো সোডিয়াম 11কে যদি আমরা করি, তোমাদের বাই কাজ দিয়েছিলাম, আমি করে দিতেছি, আচ্ছা করে দিই। তাহলে প্রথমে 2, তারপরে 8, তারপরে কত থাকবে, 3 থাকবে, ঠিক আছে, সরি কি বলতেছি, 2 8 10, তারপরে 1 থাকবে, হ্যাঁ, তারপর প্রথমটাতে 2টা থাকবে, তারপরটাতে 8টা থাকবে, আগে একটা একটা করে দিবা, আমি এখানে একটা দিয়ে দিছি, তারপরে জোড়া দিবা, বুঝছো, এটা হলো টেকনিক। তারপরে আলাদা একটা থাকবে, সোডিয়ামের বাইরে আলাদা একটা আছে, সোডিয়ামের বাইরে পুরো এত বড় শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন, মানে এটা তুমি বুঝতে পারতেছো এটা কিন্তু অস্থিতিশীল, এটা কিন্তু মানে রাখতে চাইতেছে না নিজে, কারণ মনে করো এটা যদি না থাকতো তাহলে 8টা ইলেকট্রন একদম কম্প্যাক্ট, একদম সুন্দর করে আটকে আছে, এটা এটা দেখতে সুন্দর লাগতো না, সুন্দর লাগতো বলতে এটা স্থিতিশীল হয়ে যেত। তো আবার এখন যদি আমি ক্লোরিনের ক্ষেত্রে যাই, এটা আমরা পরে দেখবো, 2 8 10 হয়ে গেছে, আর 7টা বাকি আছে, তাহলে 7 দিয়ে দাও, 2 8 7। এখন ক্লোরিনের এটা কি, আমরা প্রথমে লই নিউক্লিয়াস, তারপরে 2টা, তারপরে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, তারপরটাতে কয়টা থাকবে, 7টা, 1 2 3 4 5 6 7। এখানে দেখো লাস্টেরটাতে 3 নাম্বারটাতে কি হয়, 3 নাম্বারটাতে এখানে আছে, এটা মুছে এখানে দিই, 3 নাম্বারটাতে কিন্তু সবখানে আছে, শুধু একটাতে একটা খালি আছে, দেখতে খারাপ লাগতেছে না। এক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে, এটা হলো সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম কি করবে জানো, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম চাইবে যে এটা বের করে দিতে, এটা বের করে সে ঠিক হয়ে যেতে চাইবে, আর যদি এটা বের করে দেয় সে, এটা যদি সে বের করে দেয়, এটা মুছে দিয়ে, এটা বের করে দিলে তার শক্তি স্তরটা রাখার দরকার নেই, চলে যাক, এটা বের করে দিলে সে এরকম হয়ে যাবে, কিন্তু তখন কি সে সোডিয়াম থাকবে, সোডিয়ামের ভিতরে কি 11টা প্রোটন ছিল, প্রোটন কি প্লাস না, আর প্লাস 11টা ইলেকট্রন ছিল, 11টা ইলেকট্রন, তখন সে একদম মানে প্লাসে মাইনাস একদম প্লাস ইয়ে হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে। তারপরে কি হয়েছে, এখন 11টা প্রোটন তো আছে, কিন্তু 10টা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন কম আছে, একটা ইলেকট্রন যদি কম থাকে, তা একটা ইলেকট্রন কম, অথবা আমরা বলতে পারি একটা প্রোটন বেশি, তাহলে সে কি হয়ে যাবে বলতো, সোডিয়াম প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে না, কারণ মাইনাস তো চলে গেছে, তাহলে সে প্লাস হয়ে যাবে না, তার মানে এখানে এখন হয়ে গেছে সোডিয়াম প্লাস, এটা হলো সোডিয়াম আয়ন। এখন ধনাত্মক আয়ন, এটা প্লাস না, ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন কি বলে জানো, ক্যাটায়ন, ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে, লিখে দিই, ধনাত্মক ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়নকে কি বলে, ক্যাটায়ন, ক্যাটায়ন, কিভাবে মনে রাখতে পারো জানো, ক্যাট, ক্যাট মানে হলো বিড়াল, বিড়াল ভালো, তার মানে ধনাত্মকও ভালো, তার মানে ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন, বুঝছো, এটা আর কি কি বলে মজার ছলে বলার জন্য আর কি। এখন সোডিয়াম তো একটা ইলেকট্রন পার করে দিছে, ক্লোরিন কি একটা ইলেকট্রন পার করতে পারবে, ভাবো তো, 7টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন কিন্তু বের করা প্রায় অসম্ভব, সম্ভব অনেক বেশি কঠিন, অনেক অনেক কঠিন, তো এখন তো এটা করবে না, তো এটা করার জন্য অনেক বেশি শক্তি দরকার, সেই শক্তি তো পরিবেশে নাই, তো সে কি করবে, এগুলার 8টা করার দরকার, তো সে 7টা আছে, তাহলে সে একটা নিয়ে নেবে, সে একটা কাঠ থেকে নিবে, সে যেখান থেকে এনে, মনে করে আমরা সোডিয়াম যে ইলেকট্রনটা ফালাই দিছিল, সেই ইলেকট্রনটা ঘুরে এসে ক্লোরিন নিয়ে নিয়েছে। এখন এরকম যদি আমরা হিসাব করি ক্লোরিনের ক্ষেত্রে, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বেড়ে গেছে, তার মানে কি মাইনাস বেড়ে গেছে না, ইলেকট্রন মাইনাস হয়ে যাবে, সরি ক্লোরিন মাইনাস হয়ে যাবে। এখন ঋণাত্মক না, এটা ঋণাত্মক, ঋণাত্মক আয়নকে কি বলতো, ঋণাত্মক আয়নকে বলা হয় অ্যানায়ন, তার মানে এটা এখন অ্যানায়ন হয়ে গেছে, বুঝছো, এটাকে ক্লোরিন আয়ন বলতে পারবো বা ক্লোরিন অ্যানায়ন বলতে পারবো, যাই হোক বলতে পারবো। তো এখন একটা জিনিস দেখো, আমরা ছোটবেলায় একটা এক্সপেরিমেন্ট করতাম, মনে আছে, চিরুনি দিয়ে চিরুনি দিয়ে চুল ঘষে তারপর একটা কাগজের উপর নিলে সে একটা একটা আকর্ষণ করতো, ওই কাগজ লাভ দিত না, আসলে চিরুনির থেকে ওটাকে আকর্ষণ করতো, চিনের ভিতরে কিন্তু ইলেকট্রন বেশি জমা হয়েছিল, আর যেটা কি বলে কাগজে নেই, তো একটা একটার ভিতরে আকর্ষণ করছিল চার্জের পার্থক্যের কারণে, চার্জের পার্থক্যের কারণে
এখানেও একটা চার্জের পার্থক্য আছে। কি চার্জের পার্থক্য? এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। একটা চার্জের পার্থক্য আছে না? পার্থক্য থাকলে কি হবে? ওই আমরা বলছিলাম যে ইউনিটটা এইটা একটা একটাকে আকর্ষণ করবে। এখন বুঝছো? এখন এটা একটা একটাকে আকর্ষণ করবে, কারণ একটা সোডিয়াম, একটা প্লাস, একটা হলো মাইনাস। তার মানে দুইটা মিলে একসাথে নতুন একটা কি বলে বন্ধন তৈরি করবে। এটা কিন্তু প্লাস মাইনাসের কারণে আমাদের কি বলে এরকম যে বন্ধন তৈরি হয়, বন্ধনটা কিন্তু দুই ধরনের হয়। একটা হলো সমযোজী বন্ধন, এটা তুমি উপরে ক্লাসে দেখবা, সমযোজী বন্ধন। আর একটা হলো কি বলে সমযোজী বন্ধন, আর একটা হলো আয়নিক বন্ধন। এটা হলো আয়নিক বন্ধন, কারণ এটা আয়ন দিয়ে তৈরি হচ্ছে না, আয়ন দিয়ে তৈরি হচ্ছে। এরা কিন্তু ইলেকট্রন শেয়ার করে না, এরা কিন্তু প্লাস আর মাইনাসের কারণে একজন একজনের কাছে আসছে, বুঝছো? এটা হলো আয়নিক বন্ধন। এই আয়নিক বন্ধন কিন্তু অনেক শক্তিশালী, কিন্তু যে সমযোজী বন্ধন আছে, সমঝোতাকে যে করে চলে, তার বন্ধন কিন্তু অনেক দুর্বল, যে কোনো সময় ভেঙে যেতে পারে, অল্প এনার্জিতে ভেঙে যেতে পারে। তো আয়নিক বন্ধন যদি আমরা একটা ইয়ে দিই, কি বলে এক্সাম্পল দিই, তাহলে আমরা আয়নিক বন্ধনের ক্ষেত্রে একটা সুন্দর নিতে পারে, সেটা হলো আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা অক্সিজেন নিতে পারি, ঠিক আছে? অক্সিজেন নিতে পারি, হ্যাঁ। যেমন অক্সিজেন দুইটা, অক্সিজেন O2, O2 এর ভিতর কি আছে? একটা অক্সিজেন, আবার আরেকটা অক্সিজেন আছে। এখন হ্যাঁ, সমযোজিত এটা। এখন এই অক্সিজেন দুটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি হয়? এখানে নিউক্লিয়াস থাকবে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে? তারপরে অক্সিজেনের কত? 6 না? 6টাকে ভাঙলে কি পাবে? 2 আর 4, তাহলে এখানে 4টা হবে। সরি, কি অক্সিজেন হলো 8, কি বলতেছি আমি, তাহলে এখানে 6 হবে, বুঝছো? তো এখানে আগে কিন্তু একটা একটা করে দিবা, বুঝছো? তারপরে দুইটা করে দিবা। আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, হয়ে গেছে না? তারপরে তারপরে কি আছে? এরকম আরেকটা হবে, এরকম আরেকটা হবে। এখানে কয়টা থাকবে? দুইটা। এখানে কয়টা থাকবে? এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা, এখানে একটা। এটার সাথে একটা হয়ে যাবে, এটার সাথে একটা হয়ে যাবে, তার মাঝখানে দুইটা, আর চারপাশে 6টা, ঠিক আছে? এখন এখানে দেখো, এগুলোতে আর ইলেকট্রন ছাড়তে পারবে না, আবার নিতে গেলে দুইটা লাগবে। তো এরা দুজন যদি একসাথে চলে আসে, তাহলে একজন একজনকে বলবে কি, ধরো তোমারও তো ইলেকট্রন নাই, আমারও তো ইলেকট্রন নেই, আমারও দুইটা নাই, তোমারও দুইটা নেই। আমরা একটা জিনিস করতে পারি, এই দুইটা ইলেকট্রনকে যদি একসাথে করি, এই দুইটা ইলেকট্রন যদি একসাথে হয়, বাট এই দুইটা ইলেকট্রন যদি একসাথে হয়, তাহলে এই ভাববে কি, আমারও 8টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8, এই ভাববে কি, আমারও 8টা ইলেকট্রন আছে একইভাবে। তার মানে কি, লাস্টে দিয়ে অষ্টপূর্ণ হয়ে গেছে, দোনোজনও খুশি। এটা হলো সমঝোতা করছে। তার মানে এটা মানে কি, সমযোজী বন্ধন, এটা হলো আয়নিক বন্ধন। কিন্তু এটা অত বেশি শক্তিশালী না, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, তো এটা হলো সমযোজী বন্ধন, এটা হলো আয়নিক বন্ধন। আর এর মাধ্যমে তোমাদের আহ, এই অধ্যায় আশা করি শেষ। তোমাদের কি বলে পরমাণু গঠন, পরমাণু গঠনের পরে তোমাদের আরেকটা আরেকটা অধ্যায় আসবে, সেই তখন পর্যন্ত এই অধ্যায়টা করো। এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো সলভ করবা, আর রিডিং বইটা একবার রিডিং করবা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, অন্য একটি অধ্যায় নিয়ে পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।